আজকের ভিডিওটিতে বায়ুর ক্ষয়কাজ ও সৃষ্ট ভূমিরূপ এ বিষয়ে আলোচনা করব। তো বায়ুর ক্ষয়কাজের ফলে বিভিন্ন রকমের ভূমিরূপ সৃষ্টি হয়ে থাকে। তো আজকের ভিডিওটিতে আমি বায়ুর ক্ষয়কাজের ফলে গঠিত তিনটে যে প্রধান ভূমিরূপ আছে সেই তিনটে প্রধান ভূমিরূপ সম্পর্কে আলোচনা করব। তো সবার প্রথমেতে আমরা যে ভূমিরূপটিকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইয়ারদাং। তো সবার আগে জানবো যে ইয়ারদাং কাকে বলে। তো এখানেতে ইয়ারদাংয়ের সংজ্ঞাতে বলা হয়েছে যে মরু ও মরুপ্রায় অঞ্চলে উলম্বভাবে পর্যায়ক্রমে কঠিন ও কোমল শিলা গঠিত শিলাস্তূপে অবঘর্ষ ক্ষয়ের ফলে কঠিন শিলা গঠিত স্বল্প উচ্চতাযুক্ত ভূমিরূপকে ইয়ারদাং বলে। তো এটা হচ্ছে ইয়ারদাংয়ের সংজ্ঞা। এবারেতে আমরা দেখব যে এই যে ইয়ারদাং বলে এই যে ভূমিরূপটি আছে, এই ভূমিরূপটি কিভাবে উৎপত্তি লাভ করে থাকে। তো এর উৎপত্তিতে বলা হচ্ছে যে মরু ও মরুপ্রায় অঞ্চলে কঠিন ও কোমল শিলা পর্যায়ক্রমে উলম্বভাবে অবস্থান করলে এবং বায়ু শিলাস্তরের সমান্তরালে প্রবাহিত হলে নরম শিলাস্তরের দুর্বল অংশ বরাবর বায়ু দ্রুত অবঘর্ষ ক্ষয় করে সুড়ঙ্গ তৈরি করে। দুপাশের কঠিন শিলা কম ক্ষয় পেয়ে খাড়া, ঢালু ও স্বল্প উচ্চতাযুক্ত দীর্ঘ শৈলশিরা আকারে ইয়ারদাং গড়ে ওঠে। তো ইয়ারদাং কীভাবে গড়ে ওঠে সেটা আমরা আরেকটু ভালোভাবে বুঝব, অর্থাৎ ইয়ারদাংয়ের এই যে ছবিটি রয়েছে এই ছবিটির মাধ্যমেতে। দেখো, ইয়ারদাংয়ের ক্ষেত্রে যেটা সবার আগে লক্ষ্য রাখতে হবে যে মরু অঞ্চলেতে বায়ুর গতিপথে যদি এমনভাবে শিলার গঠন থাকে যে উল্লম্বভাবে অবস্থান করে, অর্থাৎ দেখো এখানেতে যে শিলার যে বিন্যাসটা রয়েছে সেটা হচ্ছে কিভাবে রয়েছে। দেখো এখানে যে একটা কঠিন শিলা উলম্বভাবে অবস্থান করছে ভূপৃষ্ঠের সঙ্গে, তারপরেতে একটা কোমল শিলা রয়েছে, তারপরে ফের একটা কঠিন শিলা, তারপরে ফের একটা কোমল শিলা, ফের কঠিন, ফের কোমল। তো এইরকমভাবে যদি উলম্বভাবে পর্যায়ক্রমে যদি কঠিন কোমল এরকমভাবে শিলাস্তর অবস্থান করে মরু অঞ্চলেতে, এবং যদি বায়ু প্রবাহিত হয়, দেখো এখানেতে যে অ্যারো চিহ্নটা দেওয়া রয়েছে সেই অ্যারো চিহ্নের মাধ্যমেতে বায়ু প্রবাহের দিককে বোঝানো হচ্ছে, অর্থাৎ বায়ু এদিক থেকে এই দিকে প্রবাহিত হচ্ছে। তাহলে কি হবে যে আমরা জানি যে কঠিন শিলা ক্ষয় প্রতিরোধী হয় এবং কোমল শিলা তুলনামূলকভাবে দ্রুত ক্ষয় পেয়ে যায়। তো এখানেতে যে কঠিন শিলাটি রয়েছে এর ওপর থেকেও যখন বায়ু প্রবাহিত হচ্ছে, আবার এর পাশে কোমল যে শিলাস্তরটি রয়েছে সেই শিলাস্তরের ওপর থেকেও বায়ু প্রবাহিত হচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে এই যে বায়ুর যে অবঘর্ষ প্রক্রিয়া, যেটি মাধ্যমেতে বায়ু ক্ষয়কাজ করে থাকে মরুভূমিতে, তো সেই অবঘর্ষ প্রক্রিয়াতে কী হবে, কঠিন শিলা যে হারে ক্ষয় পাবে তার থেকে কিন্তু তার পাশের এই যে কোমল শিলা গঠিত যে অংশটি রয়েছে এই অংশটি কিন্তু কম ক্ষয় মানে বেশি ক্ষয় পাবে, এবং কালক্রমে দেখা যাবে যে এই কোমল শিলাটি আরও বেশি গভীর হতে থাকবে, মানে ক্ষয় পেয়ে আরও এর যে উচ্চতাটা রয়েছে এর উচ্চতাটা আরও কমতে থাকবে। তুলনামূলকভাবে এর দুপাশে যে কঠিন শিলা গঠিত যে অংশটি রয়েছে সেটি কিন্তু অনেকটা উঁচু অবস্থাতে কিন্তু অবস্থান করবে, তার কারণটা হচ্ছে ক্ষয়টা যেহেতু কম হচ্ছে। তো এই রকম ধরনের যে ভূমিরূপগুলো তৈরি হয়ে থাকে মরু অঞ্চলে তাকে বলছে হচ্ছে ইয়ারদাং। আর ইয়ারদাং দেখতে ঠিক এইরকম হয়ে থাকে। এই পাশের এই ছবিটাতে দেখো, এটা হচ্ছে ইয়ারদাংয়ের অরিজিনাল ছবি যেটা মরু অঞ্চলেতে দেখা যায়। তো এই যে অংশগুলো রয়েছে দেখো, যে শৈলশিরার মতন এই যে অংশগুলো রয়েছে এই অংশগুলো কিন্তু কঠিন শিলা গঠিত সেই অংশগুলো, যেগুলো কিন্তু তুলনামূলকভাবে কম ক্ষয় পেয়ে হচ্ছে দাঁড়িয়ে রয়েছে। এবং এর পাশেতে দেখো এই যে খাতের মতন যে এই যে অংশগুলো যেগুলো রয়েছে এই খাতের মতন অংশগুলো কিন্তু এই কোমল শিলা গঠিত এই অংশগুলো, যেগুলো কিন্তু বায়ুর অবঘর্ষ প্রক্রিয়াতে বেশি ক্ষয়প্রাপ্ত হয়ে কিন্তু গভীর হয়ে গিয়েছে। তো এই ধরনের ভূমিরূপকে বলা হয় হচ্ছে ইয়ারদাং। আর ইয়ারদাংয়ের ক্ষেত্রে যখন ইয়ারদাংয়ের উৎপত্তির ব্যাখ্যা যখন তোমরা লিখবে তখন কিন্তু এর এই যে শিলার যে বিন্যাসটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এখানে মনে রাখবে যে শিলার কিন্তু যে বিন্যাসটা হয় সেটা হচ্ছে উলম্বভাবে হয়, মানে উল্লম্বভাবে কঠিন এবং কোমল শিলা পরপর কিন্তু অবস্থান করে থাকে। এটা যদি ভুল লিখে ফেলো কোনো রকমভাবে তাহলে কিন্তু ইয়ারদাংয়ের ব্যাখ্যাটা কিন্তু সঠিকভাবে হবে না। আচ্ছা,
এরপরেতে ইয়ারদাংয়ের আরও কয়েকটা বিষয় রয়েছে, যেটা হচ্ছে বৈশিষ্ট্য। তো ইয়ারদাংয়ের ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য দেখা যায়? দেখো, কঠিন ও কোমল শিলাস্তর পর্যায়ক্রমে উলম্বভাবে থাকে, যেটা আমি বললাম যে ইয়ারদাংয়েতে কিন্তু এই শিলার যে বিন্যাসটা বা শিলার যে অবস্থানটা, এইটা কিন্তু উলম্বভাবে থাকে, কঠিন এবং কোমল শিলা। আর দীর্ঘদিন ধরে অবঘর্ষ ক্ষয়ের ফলে ইয়ারদাংয়ের শীর্ষদেশ ক্রমাগত ক্ষয় পেয়ে তীক্ষ্ণ আকার ধারণ করে, একে নিডল বলে। দেখো, এই যে পাশের যে ছবিটি তোমাদেরকে আমি দেখালাম, এখানে দেখো এই যে দীর্ঘদিন ধরে ক্ষয় পেতে পেতে দেখা যায় যে এই যে ইয়ারদাংয়ের এই যে মাথাগুলো আছে, এই মাথাগুলো খুব সূচালো হয়ে যায়, শার্প হয়ে যায়, তখন এগুলোকে বলা হয় হচ্ছে নিডল। কিন্তু শুরুতে প্রথমেতে কিন্তু এরকম থাকে না, শুরুতে মোটামুটি এরকম চ্যাপ্টা আকারেরই থাকে। কিন্তু যত সময় অতিবাহিত হয়, বায়ুর অবঘর্ষ প্রক্রিয়া যত দিন মানে যত সময় ধরে কাজ করে, তত আস্তে আস্তে এই কঠিন শিলা গঠিত এই অংশের এই মাথাগুলো আরও বেশি ক্ষয়প্রাপ্ত হয়ে শার্প হয়ে যায়, সূচালো হয়ে যায়, তখন এগুলোকে নিডল বলা হয়ে থাকে। এর পরেতে দেখো কোথায় দেখতে পাওয়া যায়, এটাও কিন্তু তোমরা দেবে, অর্থাৎ সাহারা মরুভূমির টিবেস্টি মালভূমিতে হারমাট্রান বায়ুপ্রবাহের সমান্তরালে বিশ্বের বৃহত্তম ইয়ারদাং গড়ে উঠেছে। তো এইটা হচ্ছে ইয়ারদাংয়ের ব্যাখ্যা, এবং এই ব্যাখ্যাটা দেওয়ার সময় তোমরা প্রথমেতে সংজ্ঞা দেবে, তারপর উৎপত্তি, বৈশিষ্ট্য এবং পরিলক্ষিত অঞ্চল দেবে। এবং মাধ্যমিকেতে এই প্রশ্নটি যখন আসে, তখন কিন্তু এর সঙ্গে চিত্রের কথা বলা হয়ে থাকে, এবং অতি অবশ্যই তোমরা কিন্তু ইয়ারদাংয়ের এই যে চিত্রটি রয়েছে, বা তোমরা যে টেক্সট বুক ফলো করো, সেই টেক্সট বুকেতে ইয়ারদাংয়ের যে চিত্রটি রয়েছে, সেই চিত্রটি কিন্তু অতি অবশ্যই কিন্তু দিতে হবে। চিত্রের জন্য কিন্তু নাম্বার থাকে, না দিলে কিন্তু সেই নাম্বারটা তোমাকে দেবে না। তো অতি অবশ্যই কিন্তু চিত্রটা কিন্তু দিতে হবে। আচ্ছা, এর পরেতে ইয়ারদাংয়ের পরেতে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ যে ভূমিরূপটি রয়েছে, তার নাম হচ্ছে জিউইগেন। তো এই জিউইগেনের কীভাবে গঠিত হয় সেটি জানার আগে আমরা জিউইগেনের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটি আগে জানবো। তো কাকে বলে জিউইগেন? দেখো, বলছে যে মরু ও মরুপ্রায় অঞ্চলে অনুভূমিকভাবে পর্যায়ক্রমে কঠিন ও কোমল শিলা গঠিত শিলাস্তূপে অবঘর্ষ ক্ষয়ের ফলে কঠিন শিলা গঠিত চওড়া ও সমতল মাথাযুক্ত এবং নিম্নাংশ সরু ভূমিরূপকে জিউইগেন বলে। এবারেতে এই জিউইগেন কিভাবে তৈরি হয়? জিউইগেন তৈরি হয় হচ্ছে, দেখো, যে মরু অঞ্চলে মরু ও মরুপ্রায় অঞ্চলে কঠিন ও কোমল শিলা পর্যায়ক্রমে অনুভূমিকভাবে অবস্থান করলে শিলাস্তরের ফাটল, চ্যুতিরেখা, স্তরায়ন, তল ইত্যাদি দুর্বল স্থান বরাবর বায়ু অবঘর্ষ ক্ষয় করে গহ্বর সৃষ্টি হয়, আর কঠিন শিলা অল্প ক্ষয় পেয়ে চ্যাপ্টা মাথা বিশিষ্ট জিউইগেন গড়ে ওঠে। তো এবারেতে আমরা জিউইগেনের যে ছবিটি রয়েছে, সেই ছবির সাহায্যে আমরা জিউইগেনের উৎপত্তিটি বুঝে নেব। এবারে এইখানেতে একটা জিনিস লক্ষ্য করে দেখো, যে একটু আগে আমরা যে ইয়ারদাং বিষয়ে যে পড়লাম, এই ইয়ারদাং বিষয়ে আমরা দেখেছি যে কঠিন এবং কোমল শিলা কি হয় না, পরপর উলম্বভাবে অবস্থান করে। কিন্তু এই জিউইগেনের ক্ষেত্রে এই কঠিন এবং কোমল শিলা কিন্তু অনুভূমিকভাবে অবস্থান করে থাকে। অর্থাৎ দেখো যে এখানে একটা কঠিন শিলা, তার উপরেতে কোমল শিলা, এবং তার উপরে আবার একটা কঠিন শিলা। তো এইটা কিন্তু মনে রাখতে হবে। আর যে কারণেতেই তোমাদেরকে আমি বারবার করে বলছি যে ইয়ারদাং এবং জিউইগেন যখন আসবে, এই শিলার যে বিন্যাসটা, কিভাবে শিলাটা অবস্থান করে বায়ুপ্রবাহের দিকের সঙ্গে, সেইটা কিন্তু ঠিকঠাক না লিখলে কিন্তু নাম্বার কিন্তু দেবে না, কারণ এটাই কিন্তু মেন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো সবসময় মনে রাখবে যে ইয়ারদাংয়ের ক্ষেত্রে কঠিন এবং কোমল শিলা উলম্বভাবে অবস্থান করে, এবং জিউইগেনের ক্ষেত্রে কঠিন এবং কোমল শিলা হচ্ছে অনুভূমিকভাবে অবস্থান করে। তো দেখো এখানেতে জিউইগেন কিভাবে তৈরি হচ্ছে, দেখো তো এই যে ওপরেতে, সবার ওপরেতে যে কঠিন শিলাস্তরটা রয়েছে, এই শিলাস্তরটা বায়ুপ্রবাহের এর উপর থেকে বায়ু প্রবাহিত হচ্ছে। এই দেখো অ্যারো চিহ্নটা দিয়ে দেখানো হচ্ছে কোন দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে। এইবারেতে এই যে কঠিন যে শিলাস্তরটা যেটি রয়েছে, এইটির কি হয় না, আবহ বিকারগ্রস্ত হয়। অর্থাৎ দীর্ঘদিন সূর্যের তাপেতে বা মরুভূমি অঞ্চলেতে যে তাপমাত্রা বা উষ্ণতার যে পরিবর্তনটা হয় দিন ও রাতে, সেইটার কারণেতে কি হয়, দীর্ঘদিন ধরে আস্তে আস্তে এই যে শিলাস্তর যেটা রয়েছে, কঠিন শিলাস্তর, এর উপরেতে ফাটল তৈরি হয়। বিভিন্ন অংশেতে এর ফাটল দেখতে পাওয়া যায়। এবার যখন এই বায়ু প্রবাহিত যখন হয় মরুভূমিতে, তখন কি হয়, এই ফাটলের মধ্য দিয়েও কিন্তু বায়ু প্রবাহিত হতে থাকে। আর মরুভূমিতে যখন বায়ু প্রবাহিত হয়, সেই বায়ুর মধ্যে যে সূক্ষ্ম যে বালুকণা মিশে থাকে, সেই বালুকণার মধ্যে কোয়ার্টজ থাকে। এই কোয়ার্টজ হচ্ছে এমন একটা খনিজ যেটা খুব শার্প হয়, ধারালো হয়, এবং এই কোয়ার্টজের কারণেতে কি হয়, শিলা
এই অবঘর্ষ প্রক্রিয়াতে ক্ষয় পেতে থাকে। অর্থাৎ যখনই এখানেতে এরকম ফাটল তৈরি হয়ে যায় আবহবিকারের ফলেতে, তখন কি হয়, এই ফাটলের মধ্য দিয়ে বায়ু প্রবাহিত হতে থাকে, মানে আস্তে আস্তে, মানে যখন ফাটলগুলো তৈরি হয়, যখন বায়ু প্রবাহিত হয়, তখন ওই বায়ু কিন্তু এই ফাটলের মধ্য দিয়েও কিন্তু প্রবাহিত হতে থাকে। এবং বায়ুর সঙ্গে মরুভূমি অঞ্চলেতে যেহেতু বালুকণা মিশে থাকে, তো সেই কারণেতে কি হচ্ছে না, এই ফাটলগুলো যত দিন যায় তত আস্তে আস্তে কি হয়, আরও বড় হতে থাকে। যত সময় অতিবাহিত হতে থাকে তত আস্তে আস্তে এই ফাটলগুলো আরও বড় হতে থাকে, দীর্ঘতর হতে থাকে, গভীর হতে থাকে। এবং আস্তে আস্তে দেখা যায় যে যখন এই কঠিন শিলাস্তরের এই জায়গার এই অংশটাকে সম্পূর্ণ ক্ষয় করে ফেলে, ক্ষয় করার পরেতে তারপর দেখা যায় যখনই এই কোমল শিলাস্তরেতে এসে পৌঁছায়, তখন কিন্তু ক্ষয় কাজটা খুব দ্রুত হারে হতে থাকে। অর্থাৎ যেহেতু কোমল শিলা কম ক্ষয় প্রতিরোধী, সেই কারণেতে এটা দ্রুত হতে থাকে। এবং যখনই এটা দ্রুত হারে ক্ষয়প্রাপ্ত হতে থাকে, তখন কিন্তু এই রকম গহ্বর তৈরি হয়ে যায়, মানে এইরকম খাতের মতন এরকম গহ্বর কিন্তু তৈরি হতে থাকে। তো এই রকম দেখতে যে ভূমিরূপটা হয়ে থাকে তাকে বলা হয় কিন্তু জীবজ্ঞান। আর এখানেতে যেটা শুরুতে আমি বললাম যে শিলার যে বিন্যাসটা, সেইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এইটা কিন্তু মনে রাখবে যে অনুভূমিকভাবে উপরের এই কঠিন শিলাটা যখন এই ফাটল বরাবর যখন ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে, ফাটলগুলো যখন বড় হচ্ছে, তখন আস্তে আস্তে বড় হতে হতে যখন গভীর হতে হতে নিচের এই কোমল শিলাস্তরেতে যখন এসে পৌঁছায়, তখন কিন্তু আরও দ্রুত ক্ষয়প্রাপ্ত হতে থাকে, কারণ ততদিনেতে এই ফাটলগুলো আরও বেশি চওড়া এবং গভীর হয়ে যায়। এবং কোমল শিলাস্তর পর্যন্ত যখনই পৌঁছে যায়, তখন কিন্তু আরও দ্রুত ক্ষয় হতে থাকে এবং এটা আরও গভীর হয়। তো এই ধরনের যে ভূমিরূপ তৈরি হয়ে থাকে, এই ভূমিরূপকে বলা হয়ে থাকে হচ্ছে জীবজ্ঞান। তো জীবজ্ঞানের আরও যে ইম্পর্টেন্ট যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো একটু দেখে নেব। দেখো, যে কঠিন ও কোমল শিলাস্তর অনুভূমিকভাবে অবস্থান করে আর চ্যাপ্টা মাথা বিশিষ্ট হয়ে থাকে। অর্থাৎ এই যে জীবজ্ঞান হয়, এই জীবজ্ঞানের এই যে শৈলশিলার মতন যে অংশগুলো, যে কঠিন শিলাস্তর যেগুলো ক্ষয় প্রতিরোধ করে থাকে, সেগুলো হচ্ছে চ্যাপ্টা মাথা বিশিষ্ট হয়ে থাকে। ইয়ারদাগের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সেগুলো হচ্ছে সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে মাথাগুলো ধারালো এবং শার্প হয়ে যায়, তখন এগুলোকে নিডল বলে। কিন্তু জীবজ্ঞানের ক্ষেত্রে সেটা লক্ষ্য করা যায় না। জীবজ্ঞানের ক্ষেত্রে এই কঠিন শিলা গঠিত এই শৈলশিলার মতন এই অংশগুলো চ্যাপ্টা শীর্ষদেশ বিশিষ্ট হয়ে থাকে। আর এই জীবজ্ঞান দেখতে পাওয়া যায় কোথায় না, সোনেরান মরুভূমিতে অসংখ্য জীবজ্ঞান দেখতে পাওয়া যায়। তো এইটা হচ্ছে জীবজ্ঞানের ব্যাখ্যা। এবং এই ব্যাখ্যার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু সবাই এই ছবিটা দেবে। এখানে দুটো ছবি আঁকার দরকার নেই, যে কোনো একটা ছবি এঁকে ভালোভাবে অ্যারো দিয়ে তীর চিহ্ন দিয়ে যদি বুঝিয়ে দিতে পারো তাহলে কিন্তু হবে। আর অবশ্যই বায়ুপ্রবাহের দিকটা কিন্তু তোমাদের দিতে হবে। তো দুটো ছবি যদি দিতে পারো খুবই ভালো হয়, যদি না দিতে পারো তাহলে কিন্তু একটা ছবি, অর্থাৎ এই পাশের এই ছবিটা কিন্তু তোমাদের দিতে হবে। এর পরের যে ভূমিরূপটি রয়েছে সেটার নাম হচ্ছে গৌর। তো এই ভূমিরূপটি প্রথমে জানবো যে কাকে বলে। দেখো, যে মরুভূমিতে বায়ুর অবঘর্ষ ক্ষয়ের ফলে ব্যাঙের ছাতার মতন দেখতে নিম্নাংশ সরু ও ঊর্ধ্বাংশ চওড়া শিলাস্তূপকে সাহারা মরুভূমিতে গৌর বলে। তো এই যে গৌর, এই গৌর কিভাবে তৈরি হয় না, মরুভূমিতে কঠিন ও কোমল শিলাস্তর দ্বারা পর্যায়ক্রমে অনুভূমিকভাবে গঠিত বৃহৎ শিলাস্তূপ অবস্থান করে। বিভিন্ন ঋতুতে বিভিন্ন দিক থেকে বায়ুপ্রবাহ দ্বারা অবঘর্ষ প্রক্রিয়ায় শিলাস্তরের নিম্নাংশের নরম শিলাস্তর বেশি ক্ষয় পেয়ে সরু হয় এবং উপরের কঠিন শিলাস্তর কম ক্ষয় পেয়ে প্রসারিত থাকে এবং সমগ্র শিলাস্তূপটি ব্যাঙের ছাতার মতন দেখতে হয় ও গৌর গড়ে ওঠে। তো ছবির সাহায্যে আমরা ব্যাপারটি বুঝে নেব। তো দেখো, এটা হচ্ছে গৌড়ের ছবি। এবারেতে এই যে গৌর হয়, এই গৌড়ের এই যে বিশাল আকারের যে শিলাস্তূপটি রয়েছে, এই শিলাস্তূপটি মানে গৌড়ের এইটা গঠন করার আগে এটা এরকম বৃহত্তর শিলাস্তূপ হিসেবে ছিল। এবার দেখা যায় যে এই যে শিলাস্তূপ রয়েছে, এই শিলাস্তূপের এই যে নিচের এই যে অংশটা, এই নিচের অংশটা হচ্ছে তুলনামূলক কোমল শিলা দ্বারা গঠিত। আর এই উপরের যে অংশটা রয়েছে এটা তুলনামূলক কঠিন শিলা দ্বারা গঠিত। এবং যেটা আমরা জানি যে কোমল শিলা দ্রুত ক্ষয় পেয়ে যায় এবং কঠিন শিলা ক্ষয় প্রতিরোধী হয়ে থাকে। এবার এক একটা মরুভূমিতে দেখা যায় কি যে ঋতু অনুযায়ী বিভিন্ন দিক থেকে বায়ু প্রবাহিত হয়ে থাকে, মানে সব দিক থেকে বায়ু প্রবাহিত হয়ে থাকে। এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে এই সব দিক থেকে বায়ু প্রবাহিত হওয়ার দরুন এই যে শিলাস্তরটার উপরে যখন বায়ু প্রবাহিত হয় এই শিলাস্তূপটার উপর দিয়ে, তখন নিচের এই যে কোমল যে শিলাস্তরটি রয়েছে, এই নিচের কোমল শিলাস্তরটি দ্রুত ক্ষয়প্রাপ্ত হতে থাকে। সেই তুলনায় ওপরের এই যে কঠিন শিলাস্তর যেটি রয়েছে
সেটি কিন্তু ক্ষয় প্রতিরোধ করে থাকে। অতটা মানে নিচেরটা যেরকম দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়, উপরেরটা কঠিন থাকার দরুন কিন্তু অত দ্রুত বা তাড়াতাড়ি কিন্তু ক্ষয়প্রাপ্ত হয় না। তো এবং কালক্রমে দেখা যায় যে এইটা দেখতে ঠিক এই ব্যাঙের ছাতার মতন হয়ে থাকে। মানে ব্যাঙের ছাতা যেরকম হয় ঠিক তেমনই উপরের এই যে অংশটা থাকে এরকম গম্বুজাকৃতির মতন হয়ে থাকে, আর নিচের দিকটা এরকম সরু দেখতে হয়ে থাকে। তো এই ধরনের বিচিত্র ধরনের যে ভূমিরূপ মরু অঞ্চলেতে তৈরি হয়ে থাকে, এই ভূমিরূপকে বলা হয় হচ্ছে গৌর বলা হয়ে থাকে। এবারেতে গৌড়ের যে আরও অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমরা দেখব। দেখো, গৌড় দেখতে ব্যাঙের ছাতার মতন হয় বলে একে মাশরুম রক বলে। অর্থাৎ ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে এটাকে কিন্তু গৌড় বা আর একটা নামেতেও কিন্তু ডাকা হয়, সেটার নাম হচ্ছে মাশরুম রক। তো ব্যাঙের ছাতার মতন যেহেতু হয় সেই জন্য এই নামটা কিন্তু দেওয়া হয়েছে। আচ্ছা, এদের উপরের প্রশস্ত অংশ অমসৃণ এবং নিচের অংশ সরু ও মসৃণ হয়ে থাকে। তো এই ছবিটাতে আবার ফিরলে দেখো যে এই উপরের যে অংশটা এটা ক্ষয় প্রতিরোধ করে অমসৃণ টাইপের হয়ে আছে, কিন্তু নিচের যে এই যে সরু যে অংশটা আছে এই অংশটা কি হচ্ছে যে সব দিক থেকে যেহেতু বায়ু প্রবাহিত হচ্ছে, সমস্ত দিক থেকে বায়ু প্রবাহিত হওয়ার কারণেতে অবঘর্ষ প্রক্রিয়াতে এই অংশটা হচ্ছে একটা মসৃণতা লাভ করছে। তো এটা একটা বৈশিষ্ট্য। আর এরা মরুভূমির মাঝে অবশিষ্ট টিলার মতন দাঁড়িয়ে থাকে। মানে দেখলে যেন মনে হবে যে একটা বড় গম্বুজাকৃতির টিলা, যেটাকে একটা নিচ থেকে একটা সাপোর্ট বা একটা খুঁটি দিয়ে এরম দাঁড় করিয়ে দেয়া হয়েছে। আর এটা কোথায় দেখতে পাওয়া যায়? মোটামুটি সাহারা, থর, ইরানের প্রভৃতি মরুভূমিতে কিন্তু অধিক সংখ্যায় গৌড় দেখতে পাওয়া যায়। অর্থাৎ কম বেশি সমস্ত মরুভূমিতেই এই ছোট বড় এরকম গৌড় কিন্তু দেখতে পাওয়া যায়। তো এটাই হচ্ছে তিনটে যে প্রধান যে ভূমিরূপ, সেই ভূমিরূপের ব্যাখ্যা। এবং এই পার্টটা থেকে মাধ্যমিকেতে যে ইম্পর্টেন্ট প্রশ্নটি বিভিন্ন সময়তে করা হয় সেটা হচ্ছে যে বায়ুর ক্ষয়কাজের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। তো এটা রিসেন্ট 2022 সালের মাধ্যমিক পরীক্ষাতে কিন্তু এসেছে। এবং যেটা আমি বললাম যে মাধ্যমিকেতে কিন্তু পুরো বায়ুর ক্ষয়কাজের ফলেতে ভূমিরূপের ব্যাখ্যা কিন্তু জানতে চাওয়া হয় না, অর্থাৎ সব ধরনের ভূমিরূপের ব্যাখ্যা কিন্তু জানতে চাওয়া হয় না। তিনটে প্রধান ভূমিরূপ যেটা ক্ষয়কাজের ফলেতে গঠিত হয়েছে সেই ভূমিরূপেরই ব্যাখ্যা চাওয়া হয়। এবং সেদিক থেকে এই ইয়ারদাং, জুইগেন এবং গৌড় হচ্ছে সব থেকে আদর্শ ভূমিরূপ। তো সেই কারণেতে আমিও তোমাদেরকে বলবো যে বায়ুর ক্ষয়কাজের ফলে তিনটে ভূমিরূপের যখন সচিত্র ব্যাখ্যা চাইবে, তোমরা এই তিনটে ভূমিরূপকে লিখবে। এবং এই তিনটে ভূমিরূপের যেহেতু ব্যাখ্যাও সহজে দেওয়া যায় এবং এর ছবিও কিন্তু সহজে পাওয়া যায়, যেহেতু চিত্র দিতে বলেছে তাই চিত্র কিন্তু দিতে হবে। তো এই প্রশ্নটির যে উত্তর, সেই উত্তরটি তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা ভালো করে তৈরি করো।